আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আপনি কি চান? জয় কিংবা ড্র? আমি কি চাই জানেন? কাবরেরার বিদায়। ওই দিনই যেন বিদায় হয় এই কোচ, এবং একদিনের জন্যও যেন ফুটবল ফেডারেশন তার চুক্তি না বাড়ায়। শেষ হোক কাবরেরার এই কালো অধ্যায়। আমি কেন এটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এই যে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য, এবং সেখানে গোলরক্ষক জিকোকে নিয়ে যেটা করা হয়েছে রীতিমতো অপমানজনক এবং একেবারেই পক্ষপাতমূলক যে কাজ করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নাই। এবং এর পেছনে কি কি ঘটনা আছে সেগুলো একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি যে এবার জিকোকে নিয়ে যে কাণ্ডটা করলো, মানে তাকে দলে রাখবে এটা শোনা যাচ্ছিল, বা তার সংশ্লিষ্ট যারা টিমের আছেন হাসান আল মামুন সহ প্রত্যেকের কাছ থেকে বিভিন্নভাবে শোনা গিয়েছিল জিকোকে এবার রাখছেন, এবং জিকোর পারফরমেন্স যেটা এখন পর্যন্ত লিগে করেছে তিনি দলে আসার মতো অবস্থায় আছেন। এবং বসুন্ধরা কিংস বলেন বা অন্য ক্লাবের যারা খেলছে গোলরক্ষক পজিশনে, সেই তুলনায় জিকো অনেক ভালো পারফর্ম করেছেন এবং জাতীয় দলে ফেরার মতো অবস্থায় তিনি আছেন। ফিটনেস বলেন, পারফরমেন্স সবকিছু বলেন, কিন্তু তারপরও তাকে বাদ দিয়েছে শুধুমাত্র ব্যক্তিগত রেষারেষির কারণে। তিনি জিকোকে দেখতে পারেন না। জিকো এর আগে মিডিয়া আসতে তার বিরুদ্ধে কথা বলেছিল বা তার সম্পর্কে কথা বলেছিল, সমালোচনা করেছিল, এই কারণে জিকোকে বাদ দিয়েছে। এইটা যদি হয় একজন জাতীয় দলের কোচের নীতি, তাহলে তাকে রাখার ন্যূনতম মানেই হয় না। তাকে পারলে তো আমি যদি দায়িত্বে থাকতাম, ফুটবল ফেডারেশনের কোনো একটা পোস্টে থাকতাম বা ওই রকম দায়িত্বশীল পোস্টে থাকতাম, একেবারে তাৎক্ষণিক বিদায় করে দেয়ার একটা সিদ্ধান্ত নিতাম। কারণ এর আগে অনেক রকম ঘটনা আছে। তিনি দলকে ডুবিয়েছেন, তিনি দলের মধ্যে গুটিবাজি করেছেন, সবকিছু করেছেন, কিন্তু তারপরও তাবিদ আওয়াল সাহেবরা কি এক অজানা কারণে, কমিশন বাণিজ্যই বলবো, সিন্ডিকেট, বড় ভাই কাজী সালাউদ্দিনের প্রেসক্রিপশনে তাকে রেখে দিয়েছে। এইসব কারণেই যে দেশের ফুটবলটা ডোবাচ্ছে, একজন কোচ ডোবালো। এবার আমরা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারতাম, শুধুমাত্র এই কাবরেরার অথর্ব একজন কোচের কারণে সেটা হয়নি। এবার আসি মূল বিষয়টাতে, সেটা হচ্ছে যে এই যে জিকোকে নিল না, এখন যাদের নিল তাদের আসলে কি সিলেকশন করলো বলেন তো? একজন গোলরক্ষক কোচ কেন রাখা হয়? এটা একটা স্পেশাল জায়গা, ফুটবলের যে কয়টা পজিশন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই কারণে প্রত্যেকটা দলের সাথে, বাংলাদেশ দলের সাথেও থাকে যে গোলরক্ষক কোচ আলাদাভাবে থাকেন, এই ডিপার্টমেন্ট নিয়ে আলাদাভাবে কাজ করেন। যেটা ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, এই সব পজিশন নিয়ে কিন্তু আলাদাভাবে কাজ হয় না, কিন্তু এর জন্য স্পেশালাইজড একজন কোচ থাকেন। তাহলে এবার যখন এই দলটা সিলেক্ট করা হলো, কিসের ভিত্তিতে করা হয়েছে? কারণ আগের যিনি সর্বশেষ জাতীয় দলের সঙ্গে যিনি কোচ হিসেবে কাজ করেছেন, গোলরক্ষক কোচ হিসেবে, তিনি তো এবার আর দলের সাথে নেই, তার চাকরি এবার নট হয়ে গেছে। কি কারণে হয়েছে? যে কাবরেরা নিয়ে আসে, কমিশন বাণিজ্য তিনি কিভাবে চালান, একজনকে নিয়ে আসলো, 2টা ম্যাচের জন্য 1 মাস 2 মাসের জন্য বেতন দেবো, ওখান থেকে তুমি আমাকে কিছু দাও আর তুমি এই নাও, এইভাবে তাকে এবার চলে গেছে, সে আসছে না। এখন নতুন কোচ কে আসবে সেটাও কেউ জানে না। এখন শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন জোড়াতালি দিয়ে হয়তো কাউকে দেবে, কিন্তু কথা হলো যে এই দলটা যখন সিলেক্ট করলো, গোলরক্ষক 3জন 4জন যাদের, মিতুল মার্মা সহ যাদেরকে নিয়েছে, শ্রাবণ ব্রাদার্স ইউনিয়নের ওই ছেলেটা সহ যাদেরকে নিয়েছে, কারা আসলে সিলেক্ট করলো? হাসান আল মামুন। যদি হাসান আল মামুন করে থাকেন, কারণ তার উপরে বিশ্বাস করেই তো কাবরেরা দলটা দিয়েছে, তিনি এই ম্যাচগুলো দেখেছেন, সবকিছু করেছেন, যদি হাসান আল মামুন গোলরক্ষকও সিলেক্ট করে থাকেন, তাহলে তো গোলরক্ষকের পেছনে এই যে ফুটবল ফেডারেশন হাজার হাজার ডলার ব্যয় করে, এটা তো দরকার নাই, তাকে দিয়ে কাজ চালিয়ে দিলেই হয়। এই যদি হয় ফুটবল ফেডারেশনের অবস্থা, এই যদি হয় জাতীয় দল নির্বাচনের ক্রাইটেরিয়া, তাহলে দুঃখজনক, হতাশাজনক। এই বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি, আমজাদ চৌধুরী, সামিত সোম, এই যে এসে পৌঁছেছে সুলেমান ব্রাদার্সরা, অনূর্ধ্ব 20 দলে আরো প্রবাসী ফুটবলাররা আসছে, সবকিছু মিলে আমরা ফুটবলের যে পরিবর্তনটা দেখি, এর কিচ্ছু হবে না যদি এই কাবরেরা মাথার উপরে বসে থাকে। কারণ আপনাদের মনে আছে, আমরা জাতীয় দল যেমন এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারলাম না, ঠিক একই কারণে অনূর্ধ্ব 23 দল যেটা বাছাই পর্বে খেলেছিল, মনে আছে শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছিল, সবকিছু করেছিল, কিন্তু ওটাও আমরা বাছাই পর্ব পেরোতে পারেনি। কিন্তু ওখানেও একটা ভালো সম্ভাবনা ছিল, শুধুমাত্র কাবরেরার গোয়ার্তুমির কারণে, কাকে কোচ হিসেবে দেবে, কি হবে না হবে, এই অথর্ব একটা লোকের কারণে ওখানেও আমরা ভরাডুবি হয়েছে, ওখানেও আমরা মূল পর্বে যেতে পারিনি। তারপরও এই কোচকে আসলে শেষ পর্যন্ত বিদায় করবে কিনা এটা কিন্তু এখনো নিশ্চিত না। কারণ সর্বশেষ ন্যাশনাল টিমস কমিটির যে মিটিংটা হয়েছে, ওই মিটিং এ তাবিদ আওয়ালের যে আচরণটা ছিল, যে বহিঃপ্রকাশটা ছিল তার সহকর্মীদের সঙ্গে, এটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল, কিন্তু সেটাই তিনি করেছেন। আমি এটা জেনেই বলছি, আপনাদের যদি আমার এই কথা নিয়ে সন্দেহ হয়, তাহলে ওই যে একটা মিটিং এর তো
নোট থাকে কি কি হলো মিটিং, এটা আবার লেখা হয়, এটা লিখিত আকারে থাকে যে কোনো অর্গানাইজেশনের। আপনাদের যদি কারো সন্দেহ হয়, যদি সুযোগ হয়, ওই মিটিং এর ওই নোটগুলো একটু দেখবেন, তিনি কি আচরণগুলো করেছেন। তো এবং সেখানে কোচ নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা শেয়ার করা যে আমরা চেঞ্জ করবো কিনা, কি হবে না হবে, গোলরক্ষক কোচ চাকরি থেকে মানে ইস্তফা দিয়েছে, তাকে নতুন কাকে নিয়োগ দেওয়া হবে, কোনো রকম কোনো আলোচনা হয়নি। ওটা একটা ঝাড়ির মিটিং ছিল। তো এই কারণে ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসে তিনি ফুটবল নিয়ে ন্যূনতম ভাবেন না, কথা বলেন না, অথচ এই কাবরেরাকে সম্ভবত আবারও রাখার পায়তারা করছে। যদি 31শে মার্চের পরে সত্যিকার অর্থে কাবরেরাকে রাখার কোনো পরিকল্পনা বা এরকম দূরভিসন্ধি তাদের মধ্যে দেখা যায়, আমি অন্তত এই যে ফুটবল গ্রুপ যারা আছেন, আমি হয়তো ব্যক্তিগতভাবে কথা বলি, মিডিয়াগুলো অনেক কারণেই পারে না, কিন্তু যে গ্রুপগুলো আছেন, সেভ বাংলাদেশ ফুটবল, আলট্রাস, এরকম সবাইকে অনুরোধ করব, ভাই আপনাদের নিজেদের স্বার্থ, নিজেদের ইয়ে সবকিছু সম্পর্ক থেকেও ফুটবলের স্বার্থে অন্তত কথা বলুন। এই কাবরেরাকে হটানোর জন্য একযোগে, আপনাদের মনে আছে আপনারা টিকিটের জন্য ফুটবল ফেডারেশনের ঈদের দিন পর্যন্ত আন্দোলন করেছিলেন, বসেছিলেন, আর একবার এই কাবরেরাকে হটানোর জন্য চলুন একসাথে আওয়াজ তুলি। 31শে মার্চের পরে এই কাবরেরা বাংলাদেশের ফুটবলের সঙ্গে থাকতে পারবে না।